প্রিয় শিক্ষার্থী, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছো। তো আমি গত ক্লাসে তোমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ এবং সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব কার্যকরী মূলক নিয়ে এবং জৈব যৌগের নামকরণ সম্পর্কে। তো প্রথমে আমরা তাহলে কার্যকরী মূলকের দিকে যাই। তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। কার্যকরী মূলকের সংজ্ঞাটা বুঝতে হলে আগে উদাহরণটা বুঝতে হবে। আমি যেমন গত ক্লাসে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা বোঝার আগে ব্যাখ্যা করেছি, উদাহরণ দিয়েছি। উদাহরণটা বুঝলে সংজ্ঞা নিজেরা বানানো যায়। তাই আজকেও দেখো এইভাবে কার্যকরী মূলকের উদাহরণটা আগে দেখো। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি গত ক্লাসেও বলছিলাম যে তোমরা স্পিকার এবং ভিডিওটা মিউট করে রাখবে, নতুবা বুঝতে পারবে না। তবে প্রশ্ন করার সময় কেবলমাত্র স্পিকারটা অন করবে এবং আমি প্রশ্ন করার সময় দিব, কিন্তু সবাই একসাথে প্রশ্ন করবে না, প্রশ্ন করার আমি সুযোগ দিব। দেখো, এই যৌগটার নাম কি? মিথানল। এটা সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম মিথঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটার নাম কি? ইথানল। এটাও সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করে। একইভাবে প্রোপানল, সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম, এটা হলো প্রোপঅক্সাইড, সোডিয়াম প্রোপঅক্সাইড প্লাস হাইড্রোজেন। দেখো, আমরা যদি পর্যবেক্ষণ করি এই তিনটা বিক্রিয়া, এই যে হাইড্রোক্সি মূলক আছে তিনটার ভিতরে, এই হাইড্রোক্সি মূলকই কেবলমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করে। কিভাবে আমরা বুঝলাম? এখানে এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে যায় আর সোডিয়াম ধাতুটা চলে আসে। অর্থাৎ এই তিনটা যৌগের হাইড্রোক্সিল মূলকটা, যেটা আমরা অ্যালকোহলীয় মূলক বলি এখানে সঠিকভাবে, এই অ্যালকোহলীয় মূলকটাই কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং আমরা যদি লক্ষ্য করি, যেটা গত ক্লাসে আমি বলছিলাম যে সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে, এটা কিন্তু অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। এটার নাম কি? অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। আর অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর এই প্রত্যেকটা যৌগ হচ্ছে এই সমগোত্রীয় শ্রেণীর সমগোত্র বা হোমোলগ, এবং প্রত্যেকটা সমগোত্র একই ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। এখন আমরা এই কার্যকরী মূলকের সংজ্ঞাটা যদি বলি, তোমরা খেয়াল করো, কোন জৈব যৌগের কোন বিশেষ পরমাণু বা মূলক যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে এবং সমগোত্রীয় শ্রেণীর পরিচয় ধারণ করে প্রত্যেক সমগোত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে, তাকে বলা হয় কার্যকরী মূলক।
আমি আবার বলছি, কোন বিশেষ পরমাণু বা মূলক যা ওই যৌগের রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং প্রত্যেক সমগোত্রকের বেলায় অনুরূপ বিক্রিয়া প্রদর্শন করে, তাকে বলা হয় কার্যকরী মূলক। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে এই অ্যালকোহলীয় মূলক। এখানে কি তোমরা বুঝতে পারছো? এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমি পরে আগাই। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। এখানে অনেকগুলো কার্যকরী মূলক আছে, আমি একে একে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। অ্যালকিন, আমরা জানি যে যে সকল জৈব যৌগে বা যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কমপক্ষে একটি, তাদেরকে বলা হয় অ্যালকিন। তাহলে অ্যালকিনের কার্যকরী মূলকের নাম হচ্ছে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। সংকেতটা কি? এটা গাঠন সংকেত। এক্ষেত্রে সংকেত এবং গাঠন সংকেত কিন্তু এক। অ্যালকাইন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এইটারও সংকেত গাঠন সংকেত কিন্তু এক। অ্যালকোহল, অ্যালকোহলীয় মূলক। এখানে খেয়াল করো, এখানে সংকেত কিভাবে লিখলাম আর গাঠনিক সংকেত কিভাবে লিখলাম, অর্থাৎ এখানে কিন্তু ওই অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ধনটা দেখাইতে হবে। গাঠনিক সংকেতের ক্ষেত্রে পুরো বন্ধনগুলো দেখাইতে হবে। আমি এরপরে আগাচ্ছি।
তাহলে আমি অ্যালকোহল লিখলাম। অ্যালকোহলের ভিতরে আবার 3 প্রকার অ্যালকোহল আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল। অর্থাৎ অ্যালকোহলের হাইড্রোজেন ব্লকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে তার সাথে কতটা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সরাসরি সেটার উপরে কত ডিগ্রি নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন ব্লকটা যেই কার্বনের সাথে যুক্ত আছে সরাসরি তার সাথে 2টি হাইড্রোজেন পরমাণু আছে এবং একটি বন্ধন খালি আছে। এই জন্য এটা হলো প্রাইমারি অ্যালকোহলীয় মূলক। এক্ষেত্রে একটা হাইড্রোজেন পরমাণু আছে, 2টা বন্ধন খালি, অর্থাৎ এটা সেকেন্ডারি অ্যালকোহলীয় মূলক। আর এই ক্ষেত্রে 3টা বন্ধন খালি আছে। অ্যাকচুয়ালি কিন্তু এই খালি বন্ধনের সংখ্যার উপরেই কিন্তু ডিগ্রিটা নির্ভর করছে, বুঝতে পারছো? তাইলে অ্যালকোহল সম্পর্কে তোমাদের আশা করি ধারণা ক্লিয়ার। তাহলে তোমরা এখানে খেয়াল করো, অ্যালডিহাইড এর কার্যকরী মূলক কোনটা? অ্যালডিহাইড মূলক। সংকেত CHO, গাঠনিক সংকেত দা কিটোনিক মূলক, যেটা কিটোনের কার্যকরী মূলক, সংকেত গাঠনিক সংকেত। স্টার স্টার মূলক, সংকেত গাঠনিক সংকেত। আমরা এর পরেরটা যাই। তোমাদের এখানে কি এটুকু কি তোমরা বুঝতে পারছো? এখানে তো কোনো সমস্যা নাই? প্রশ্ন আছে? স্যার আবার একটু বলেন। আচ্ছা দেখো, অ্যালডিহাইড আমরা কিভাবে বুঝবো যে একটা যৌগ অ্যালডিহাইড? সেখানে এই CHO মূলকটা থাকবে। আমরা এটাকে কি বলছি? অ্যালডিহাইড মূলক। সংকেত কি? CHO। গাঠনিক সংকেত কি? COH। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকটা বন্ধন আমরা দেখে দিচ্ছি। কিটোনের কার্যকরী মূলক কোনটা? কিটোনিক মূলক। সংকেতটা এইভাবে, গাঠনিক সংকেতটা এইভাবে। জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনটা কিভাবে যুক্ত আছে সেটা দেখানো হচ্ছে গাঠনিক সংকেত। স্টার মূলক COR, এখানেও তাই। এখানে এই পরমাণুগুলো কিভাবে যুক্ত আছে তাইলে আমরা কি দেখলাম? এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিড। আমরা একটা যৌগ কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে বুঝবো? সেখানে COH মূলকটা থাকবে, যেটাকে আমরা বলছি কার্বক্সিল মূলক। তাহলে এই COH যদি কোনো একটা জৈব যৌগ থাকে আমরা ধরে নিব এটা কার্বক্সিলিক অ্যাসিড। নাম কি? কার্বক্সিল মূলক। সংকেত COH, গাঠনিক সংকেতটা জাস্ট এখানে পরমাণু বন্ধনগুলো আমরা দেখে দিলাম। ইথার মূলক। সংকেত, কারণ এক্ষেত্রে সংকেত আর গাঠনিক সংকেত কিন্তু একই হয়ে গেল। এরকম হবে কখনো কখনো সংকেত আর গাঠনিক সংকেত একই দেখা যাবে। তাহলে তোমরা দেখো অ্যাসিড অ্যামাইড যে যৌগ বা সমগোত্রীয় শ্রেণী, তার কার্যকরী মূলকটা হচ্ছে CONH2। তাহলে CONH2
যদি কোনো জৈব যৌগ থাকে আমরা বলবো সেটা অ্যাসিড অ্যামাইড, আমরা অনেক সময় সংক্ষেপে অ্যামাইড বলি। কার্যকরী মূলকের নাম কি? অ্যামাইডো মূলক, কোন কোন বইতে লিখে অ্যামাইড মূলক। তাহলে সংক্ষেপে আমরা বুঝলাম, কার্বন চক্র তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। অ্যাসিড অ্যানহাইড্রাইড, কার্যকরী মূলকের নাম কি? অ্যানহাইড্রাইড মূলক, সংকেত এটা গাঠনিক সংকেত এটা। এই অ্যানহাইড্রাইড মূলকটা মনে রাখার উপায় কি? তোমরা খেয়াল করো, এই যে ওটা দ্বিতীয় হচ্ছে এটা কিন্তু ইথার মূলক, আর শুধু সিও যেটা এটা হলো কার্বনিল মূলক। অর্থাৎ ইথার মূলকের দুই পাশে যদি দুইটা কার্বনিল মূলক জোড়া দিয়ে দাও তাইলে অ্যাসিড অ্যানহাইড্রাইডের যে কার্যকরী মূলক অর্থাৎ অ্যানহাইড্রাইড মূলকটা পাবে। তাহলে তোমরা দেখো অ্যামিন, অ্যামিনের কার্যকরী মূলকের নাম কি? অ্যামিনো মূলক। তাহলে অ্যামিনো মূলক কোনটা? NH2। তাহলে আমরা কোন একটা জৈব যৌগ যদি NH2 থাকে তখন আমরা বলবো সেটা কি? অ্যামিন। আবার খেয়াল করো, অ্যামিন কিন্তু আবার তিন প্রকার আছে, প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। তো তোমাদের আমি একটু এই প্রসঙ্গে একটু বলে দিই, তোমরা একটু খেয়াল করো। এই কার্যকরী মূলক সম্পর্কে তোমরা একটু ভালো করে জানতে হলে মাহবুব হাসান লিঙ্কনের বইতে অনেকগুলো কার্যকরী মূলকের সংকেত গাঠনিক দেয়া আছে, হাতের আগে সম্পূর্ণটা নাই। তোমরা যদি মাহবুব হাসান লিঙ্কন অর্থাৎ অক্ষয়পত্র প্রকাশনীর বইটা একটু দেখো, কার্যকরী মূলকের তালিকাটা যদি দেখো তাইলে আমি যে দেখাচ্ছি সেগুলো তোমরা সব দেখতে পাবে। আচ্ছা এবার দেখো প্রাইমারি অ্যামিন, এর কার্যকরী মূলক হচ্ছে প্রাইমারি অ্যামিনো মূলক। এখানে অ্যামিনো মূলক আর প্রাইমারি অ্যামিনো মূলক কিন্তু একই রকম। সেকেন্ডারি, সেকেন্ডারি মানে আমরা 2 ডিগ্রিও বলি, আসলে সেকেন্ডারি এটাই। এখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকছে, দুইটা নাইট্রোজেনের দুইটা বন্ধন খালি থাকছে। আর টারশিয়ারি ক্ষেত্রে নাইট্রোজেন তিনটা বন্ধন খালি থাকছে। তাহলে খেয়াল করো নাইট্রোজেনের বন্ধন কয়টা খালি থাকছে ওই সংখ্যার উপর নির্ভর করে ডিগ্রিটা নামকরণ করা হয়। এখানে একটা বন্ধন খালি 1 ডিগ্রি, দুইটা বন্ধন খালি 2 ডিগ্রি, তিনটা বন্ধন খালি 3 ডিগ্রি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই খালি বন্ধনের মধ্যে কি থাকে? খালি বন্ধনের সাথে অ্যালকাইল মূলক যুক্ত থাকে। এগুলা তোমরা যখন অ্যামিন সম্পর্কে পড়বে বিস্তারিত সেখানে তোমরা দেখবে যে এখানে একটা মিথাইল মূলক থাকতে পারে, এখানে একটা ইথাইল মূলক থাকতে পারে, এখানে একটা মিথাইল মূলক থাকতে পারে। নাইট্রাইল, নাইট্রাইল মূলক এটাকে সায়ানাইড মূলকও বলা যায়, তবে সায়ানাইড যখন লেখা হয় তখন যোগের ক্ষেত্রে নামকরণে আলাদা হয়, সেটা তোমরা পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা এখন বিস্তারিত আলোচনা করছি না, তোমরা জাস্ট এখন জেনে নাও এটাকে নাইট্রাইল মূলকও বলা হয় আবার সায়ানাইড মূলকও বলা যায়। তাইলে আমি কার্যকরী মূলকটা এখানে শেষ করছি। আমি এরপরে জৈব যৌগের নামকরণে যাব। এই পর্যন্ত পড়ার ভিতরে কি তোমাদের কোনো প্রশ্ন জাগে? প্রশ্ন আছে কারো? থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন নাই?
দেখো জৈব যৌগের নামকরণের তিনটা পদ্ধতি আছে। প্রথমটা হচ্ছে কি সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, দ্বিতীয়টা কি উদ্ভূত বা জাত প্রণালী, এবং 3 নম্বরটা কি ইউটেক বা আন্তর্জাতিক বা জেনেভা পদ্ধতি। তবে জৈব যৌগের নামকরণ সময় তোমাদেরকে আমি একটু বলি, বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই প্রথম দুইটা পদ্ধতি সম্পর্কে বেশি জানতে চায় না, এবং না জানার কারণে কি হয়, জৈব যৌগের নামকরণে দুর্বল থেকে যায়। তোমাদের যেমন একাধিক নাম আছে, একজনের একাধিক নাম থাকে, জৈব যৌগগুলোর কিন্তু এরকম বিভিন্ন পদ্ধতিতে আলাদা আলাদা নাম থাকে, আলাদা আলাদা নামগুলো জানতে হয়। তো এক্ষেত্রে যে সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতি, এটা সম্পর্কে আমি একটু বলি। এই পদ্ধতিটা আহসানুল কবিরের বইতে বিস্তারিত আছে, হাজারিনাগের বইতে বিস্তারিত পাবে না, ঠিক আছে? তাইলে আহসানুল কবিরের বইটা পড়ে নিবে তোমরা। আমি এইটা সাধারণ পদ্ধতি, উদ্ভূত বা জাত প্রণালী জানতে হয়, তবে বিস্তারিত আমরা পড়াবো হলো এইটা। আমি আগামী ক্লাসে পড়াবো। সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিতে নামকরণ দেখো, অ্যালকেন নামকরণ। এই ক্ষেত্রে অ্যালকেন যৌগগুলোর ক্ষেত্রে নামকরণের শেষে এন যোগ হবে, এন। তোমাদের আমি একটু আগে স্মরণ করিয়ে দেই, এই যে সাধারণ পদ্ধতি আর উদ্ভূত বা জাত প্রণালী, এই দুই পদ্ধতির নামের সাথে ইউপেক বা আন্তর্জাতিক পদ্ধতির নামের কোনো মিল নেই। তোমরা এই জন্য একটু ভালো করে পড়তে হবে, নতুবা ওই দুই বা 3 ধরনের নামের ভিতরে তোমরা তালগোল পাকাইতে পারো। সাধারণ বা ট্রিভিয়াল পদ্ধতিটা বিস্তারিত আমি যেটা বলছি তোমরা একটু খেয়াল করো। তাইলে অ্যালকেন নামের শেষে এন যোগ হবে। এই ক্ষেত্রে অ্যালকেনের প্রথম যে 4টা যৌগ, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই 4টা যৌগকে নামকরণ করা হয় অ্যালকোহলের নাম থেকে। অ্যালকোহল যেমন মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, বিউটাইল অ্যালকোহল, এই অ্যালকোহল থেকে এন আসবে। যেমন মিথাইল অ্যালকোহল, সেখানে মিথাইলের সাথে এন যোগ হবে, আইল বাদ যাবে, ঠিক আছে? এইভাবে ইথাইল অ্যালকোহলের ওই ইথ যোগ এন, ইথেন। প্রোপাইল অ্যালকোহলের প্রোপ যোগ এন, প্রোপেন। আর এক্ষেত্রে একটু বিশেষভাবে উল্লেখ্য যেটা, সেটা হলো যদি 4 কার্বনের উপরে থাকে, খেয়াল করো, 4 কার্বনের যদি উপরে থাকে, তাহলে নামকরণগুলো গ্রিক শব্দ থেকে নামকরণ করা হয়। গ্রিক শব্দ কোনগুলো? যেমন আমি একটা লিখছি, দেখো, যেমন এইটা, এখানে কয় কার্বন? 5টা, 5 মানে 5, পেন্টাবল, পিএনপি 5 আমরা ইংলিশে বলি, এটা গ্রিক শব্দ হচ্ছে পেন্টা। এই পেন্টা থেকে পেন্ট, পিইএনটি, পেন্ট যোগ এন, পেন্টেন। এই জন্য এই যৌগটার নাম পেন্টেন। তবে একটা কথা আছে, সেটা হলো এই শিকড়টা যদি সোজা শিকড় থাকে তখন এন বলবি। এটার সঠিক নাম কি? এন পেন্টেন। এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা নরমাল বোঝায়। তাহলে এন কখন বলবে? শব্দের আগে, যদি কার্বন শিকড়টা সোজা থাকে, সহজ শিকড় থাকে। যদি এখানে 6 কার্বন থাকে, এন হেক্সেন। যেমন 6 ইংলিশ, এটার গ্রিক 6 কে কি বলে? হেক্সা। হেক্সা মানে 6। এখান থেকে হেক্স যোগ এন সমান হেক্স।
দেখো আইসো, আইসো মানে কি? আইসোমারিক। আইসো এর পূর্ণরূপ হচ্ছে আইসোমারিক। আইসোমারিক থেকে আইসো কথাটা আসবে। আইসো কখন আসবে? যদি এই মূলকটা থাকে। এই মূলকটা মানে কি? আমরা সংক্ষেপে লিখি এই মূলকটা, এটাকে বলি আইসোপ্রোপাইল মূলক। এই মূলকটার নাম কি? আইসোপ্রোপাইল মূলক। এই আইসোপ্রোপাইল মূলকটা যদি যোগের মধ্যে থাকে তখন নামকরণে আইসো কথা আসবে। তাইলে মোট কার্বন কয়টা? 1 2 3 4, এই জন্য আইসোবিউটেন। যদি এখানে এরকম থাকে কিন্তু এইটা ঠিকই আছে, তাইলে 1 2 3 4 5 কি হবে? পেন্টেন। তাহলে এইভাবে আরেকটা আছে, সেটা হলো যদি দেখো এই কার্বনটাকে বলে 4 ডিগ্রি কার্বন। এই কার্বনটার নাম কি? 4 ডিগ্রি কার্বন বা চতুর্মাত্রিক কার্বন। চতুর্মাত্রিক কার্বন কাকে বলে? যেই কার্বন অপর 4টি কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় চতুর্মাত্রিক কার্বন বা 4 ডিগ্রি কার্বন। ইংরেজিতে বলে কোয়াটারনারি কার্বন। তাইলে 4 ডিগ্রি কার্বন যদি কোনো অ্যালকেনের মধ্যে থাকে তখন নামকরণে নিউ উচ্চারণ হবে, NEO, নিউ। নিউ এর পূর্ণরূপ হচ্ছে নিউমার। নিউ কি হবে? 1 2 3 4 5, নিউ পেন্টেন। এটার নাম কি? নিউ পেন্টেন। যদি এরকম থাকে এটা ঠিকই আছে, তাইলে 1 2 3 4 5 6, নিউ কি হবে? নিউ হেক্সেন। তাহলে আমরা অ্যালকেন নামকরণটা জানলাম। এবার অ্যালকিন নামকরণ। অ্যালকিন নামকরণটা বলি, এই ক্ষেত্রে কার্বন সংখ্যা অনুসারে প্রথম অংশের সাথে ইলিন প্রত্যয় যোগ হবে। ইলিন, যেমন এখানে 2 কার্বন আছে, এটা 2 কার্বন থাকলে ইথ হয়, ইথ যোগ ইলিন সমান কি হবে? ইথিলিন। এবার যদি 3 কার্বন থাকে, প্রোপ যোগ ইলিন, প্রোপিলিন হবে। অ্যালকাইন, অ্যালকাইন সমগত শ্রেণীর প্রথম সদস্যকে বলা হয় অ্যাসিটিলিন। প্রথম সদস্যের নাম কি? অ্যাসিটিলিন। আর বাকি সদস্যগুলোকে অ্যাসিটিলিনের জাতক হিসেবে নামকরণ করা হয়। কিরকম দেখো, এখানে অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা অ্যাসিটিলিনের জাতক। কি জাতক? মিথাইল জাতক। এই জন্য এটার নাম কি? মিথাইল অ্যাসিটিলিন। এটা কি নাম? মিথাইল অ্যাসিটিলিন। যদি এখানে আরেকটা মিথাইল মূলক আসে, ডাইমিথাইল অ্যাসিটিলিন। যদি এটা আসে একটা ইথাইল একটা মিথাইল, ইথাইল মিথাইল অ্যাসিটিলিন। অ্যালকোহল নামকরণ দেখো, শোনো সময় একবারে শেষ পর্যায়ে, এই জন্য আমি আর রিপিট করছি না, তাহলে আর শেষ হবে না এটা। অ্যালকোহল, অ্যালকোহলের নামকরণের নিয়মটা বলি, সেক্ষেত্রে অ্যালকাইল যোগ অ্যালকোহল এইভাবে নামকরণ হবে। আবার বলছি, অ্যালকাইল যোগ অ্যালকোহল। এখানে এই অ্যালকাইল মূলকটা আছে, এটার নাম কি? মিথাইল মূলক, এই জন্য এটার নাম কি? মিথাইল অ্যালকোহল, অর্থাৎ মিথাইল যোগ অ্যালকোহল।
মিথাইল অ্যালকোহল। যদি এখানে ইথাইল মূলক থাকে তাহলে ইথাইল যোগ অ্যালকোহল হবে ইথাইল অ্যালকোহল। তাহলে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল এই ধরনের নামগুলো কিন্তু সাধারণ পদ্ধতিতে নামকরণ, ইউপেক পদ্ধতিতে না। আমি আবারও বলি যে ইউপেক পদ্ধতির সাথে এই সাধারণ পদ্ধতির নামকরণের কোনো মিল নেই। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের নামটা এদের উৎসের ল্যাটিন নাম থেকে আসে, উৎসের ল্যাটিন নাম থেকে কার্বক্সিলিক অ্যাসিড নামকরণ করা হয়। যেমন এইটার নাম কি দেখো, আমরা এটাকে ফর্মিক অ্যাসিড বলছি। ফর্মিক অ্যাসিড কিভাবে আসলো নামটা খেয়াল করো। ল্যাটিন ভাষায় ফর্মিকা মানে হলো পিঁপড়া, আমরা পিঁপড়া বলি, ল্যাটিন কি বলে ফর্মিকা। ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড আসছে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাসিডটা সর্বপ্রথম পিঁপড়া, আমাদেরকে মাঝে মধ্যে পিঁপড়ায় কামড় দেয়, পিঁপড়ায় কামড় দেওয়া মানে কি এই ফর্মিক অ্যাসিডটা আমাদের শরীরে ঢুকিয়ে দেয়। সর্বপ্রথম পিঁপড়াকে পাতন করে এই অ্যাসিডটা তৈরি করা হয়। এই পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা থেকে নামটা ফর্মিক অ্যাসিড নামকরণ করা হয়। দেখো এটার নাম, অর্থাৎ ইথারের নামকরণের নিয়মটা আমি বলি। এক্ষেত্রে অ্যালকাইল মূলকের নাম আগে আসবে, পরে ইথার শব্দটা আসবে। এখানে দুইটা কিন্তু অ্যালকাইল মূলক আছে আমরা দেখতে পাচ্ছি, আর এটা ইথার মূলক আছে, এবং দুইটা কিন্তু মিথাইল মূলক আছে। দুইটা যেহেতু মিথাইল মূলক এই জন্য ডাই মিথাইল ইথার, এটার নাম কি হবে ডাই মিথাইল ইথার, অর্থাৎ অ্যালকাইল মূলকের নাম আগে আসবে। এখানে যদি আমরা খেয়াল করি একটা মিথাইল মূলক একটা ইথাইল মূলক, ইথাইল মিথাইল ইথার। আমি আবার বলছি ইথাইল মিথাইল ইথার, মিথাইল ইথাইল ইথার না। কেন না? ইথাইল মিথাইল, ইথাইলের আদ্যক্ষর ই, মিথাইলের আদ্যক্ষর ই এম, আলফাবেটিক্যালি যেটা আগে পড়ে সেটার নাম আগে বলতে হবে। তাহলে এটার নাম কি হবে ইথাইল মিথাইল ইথার। এখানে দেখো কিটোনের নামকরণে ইথারের নামকরণের সাথে মিল আছে। এখানে দুইটা মিথাইল মূলক যুক্ত আছে, আর এক্ষেত্রে নামকরণের নিয়ম হচ্ছে ওই ইথারের মতো অ্যালকাইল মূলকের নাম আগে বলতে হবে, পরে কিটোন শব্দটা বসাতে হবে। ঠিক আছে, আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।